মা, এই আয়নায় যেমন আমাদের প্রতিবিম্ব একসাথে দেখাচ্ছে, আমি চাই সত্যিকারেও আমরা একসাথে থাকি গু। সকালে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিলাম। ছেলে পেছন থেকে এসে দাঁড়াল। আয়নায় আমাদের দুজনের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। মা, দেখো কি সুন্দর লাগছে আমাদের গু। আমি হাসলাম। কি সুন্দর! আয়নায় আমাদের দুজনকে একসাথে দেখে মনে হচ্ছে আমরা একটা পরিবার গু। আমরা তো পরিবারই। না মা, আমি বলতে চাইছি স্বামী স্ত্রীর পরিবার গু। আমার হাত থেকে চিরুনি পড়ে গেল। আয়নায় ছেলের মুখ দেখতে পেলাম। তুই কি বলছিস? সে আমার কাঁধে হাত রাখল। মা, এই আয়নায় যেমন আমাদের প্রতিবিম্ব মিশে আছে, আমি চাই আমাদের জীবনও এভাবে মিশে যাক গু। আয়নায় তার হাত আমার কাঁধে স্পষ্ট দেখা যাচ্ছে। তুই কি করছিস? আমি তোমাকে বলছি যে আমি তোমাকে ভালোবাসি। এই আয়না সাক্ষী, আমি তোমাকে একজন পুরুষের মতো ভালোবাসি গি। আমি তার হাত সরানোর চেষ্টা করলাম। কিন্তু সে আরও শক্ত করে ধরল। মা, আয়নায় দেখো আমাদের। আমরা কতটা মানানসই লাগছি। যেন প্রকৃতিই চেয়েছে আমরা একসাথে থাকি গু। তুই কি বলছিস জানিস? আমি বলছি আমি তোমাকে বিয়ে করতে চাই। এই আয়নায় যেমন আমাদের প্রতিবিম্ব একসাথে ভাসছে, তেমনি আমাদের জীবনও একসাথে ভাসুক গো। আয়না থেকে চোখ সরিয়ে নিলাম। কিন্তু ছেলের প্রতিবিম্ব মন থেকে সরানো গেল না। মা, এই আয়নার মতোই তুমি আমার জীবনে সত্য প্রতিফলিত করো। আর আমি তোমার জীবনে প্রেমের প্রতিফলন ঘটাতে চাই গি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা খান। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম শাহিন খান, বয়স ৪৪ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর তানিয়া। রিয়াদ ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া ১১ বছর বয়সী, স্কুলে যায়। মা, এই আয়নার কথা কি জানো? রিয়াদ আমার পাশে এসে দাঁড়াল। আমি অবাক হয়ে তাকালাম। কোনো কথা? এই আয়নার একটা গোপন ইতিহাস আছে। দাদুর কাছে শুনেছি। সেই সকালে আমি বুঝতে পারিনি যে এই আয়নার গল্প আমাদের পুরো পরিবারকে এক অভূতপূর্ব রহস্যের মধ্যে টেনে নিয়ে যাবে। আমার শ্বশুরের পুরনো বাড়িতে এই আয়নাটা ছিল। তিনি মারা যাবার পর আমরা এটা আমাদের ঢাকার বাড়িতে নিয়ে এসেছি। কী রকম গোপন ইতিহাস? আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। রিয়াদের চোখে একটা রহস্যময় ভাব। দাদু বলতেন এই আয়নায় অতীতের ছায়া দেখা যায়। যারা এই ঘরে থেকে গেছে তাদের প্রতিচ্ছবি এখনও এই কাচে আটকে আছে গু। আমি হেসে ফেললাম। তোর দাদু অনেক গল্প বানাতেন গু। না মা, এটা সত্যি। আমি নিজেই দেখেছি। রিয়াদের গলার স্বর গম্ভীর হয়ে গেল। কি দেখেছিস? গত রাতে আমি ঘুম থেকে উঠে বাথরুমে যাচ্ছিলাম। তখন এই আয়নার পাশ দিয়ে যাবার সময় দেখলাম কাচের ভিতর একজন বৃদ্ধ মানুষ হাঁটাচলা করছে গি। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তুই নিশ্চয়ই ভুল দেখেছিস গু। না মা, আমি ভালো করে দেখেছি। সেই বৃদ্ধ লোকটার চেহারা দাদুর মতো ছিল। এই কথা শুনে আমার মনে পড়ে গেল আমার শ্বশুর মশাইয়ের শেষ কয়েকদিনের কথা। তিনি বারবার বলতেন, আমি এই বাড়ি ছেড়ে যেতে পারব না। এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে গি। রিয়াদ, তুই আর এসব নিয়ে ভাবিস না। এগুলো সব কল্পনা গি। কিন্তু সেদিন থেকে আমি নিজেই অদ্ভুত কিছু লক্ষ্য করতে শুরু করলাম। মাঝে মাঝে মনে হতো আয়নার ভিতর থেকে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। আয়নার কোণায় কখনো কখনো অস্পষ্ট ছায়া দেখা যেত। একদিন সন্ধ্যায় আমি আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করছিলাম। হঠাৎ দেখি আয়নার পিছনের দিকে কেউ যেন হেঁটে যাচ্ছে। আমি পিছন ফিরে তাকালাম কিন্তু কাউকে দেখলাম না। শাহিন, আমি স্বামীকে ডাকলাম। কি হয়েছে? তিনি দৌড়ে এলেন। তুমি কি এইমাত্র এই ঘরের পিছন দিয়ে গেছ? না তো। আমি তো নিচে টিভি দেখছিলাম। আমি আয়নার দিকে আবার তাকালাম।
এবার আয়নায় আমার নিজের প্রতিবিম্বের পাশে আরও একটা অস্পষ্ট ছায়া দেখা যাচ্ছে। শাহিন, তুমি এই আয়নার দিকে তাকাও। তিনি আয়নার দিকে তাকালেন। কি দেখব? তোমার কি কিছু অস্বাভাবিক লাগছে? না তো। তিনি আমার কপালে হাত দিলেন। তোমার কি জ্বর আছে? সেই রাতে আমার ঘুম এলো না। বারবার মনে হচ্ছিল আয়নার ভিতর কেউ নড়াচড়া করছে। আমি উঠে বসলাম এবং আয়নার দিকে তাকালাম। চাঁদের আলো আয়নাটা রহস্যময় লাগছিল। হঠাৎ আয়নার ভিতর একটা মুখ স্পষ্ট হয়ে উঠল। সেটা আমার শ্বশুর মশাইয়ের মুখ। বৌমাগু! একটা কণ্ঠ শুনতে পেলাম। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। শাহিন ঘুম থেকে জেগে উঠলেন। কি হয়েছে রিমা? আয়নায়। আয়নায় বাবাগু। শাহিন আয়নার দিকে তাকালেন। কিছু তো দেখছি না গি। আমি আবার আয়নার দিকে তাকালাম। এবার সব স্বাভাবিক। পরের দিন সকালে রিয়াদ আমার কাছে এলো। মা, গতকাল রাতে তুমি চিৎকার করেছিলে কেন? তুই শুনতে পেয়েছিলি? হ্যাঁ। আমিও জেগে উঠেছিলাম। তারপর দেখলাম দাদুর প্রতিচ্ছবি আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে গি। এবার আমি বুঝলাম যে এটা কোনো কল্পনা নয়। আসলেই আয়নায় কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। রিয়াদ, তোর দাদু আর কি বলেছিলেন এই আয়নার ব্যাপারে? দাদু বলতেন এই আয়না আসলে একটা পোর্টাল। অতীত আর বর্তমানের মধ্যে যোগসূত্র। মানে? যারা এই বাড়িতে থেকে গেছে তাদের আত্মা এই আয়নার মধ্যে বাস করে। তারা মাঝে মাঝে তাদের উপস্থিতি জানান দেয়াগু। আমি ভেবে দেখলাম। আমার শ্বশুর মশাই এই বাড়িতে 50 বছর ধরে থাকতেন। তার সমস্ত স্মৃতি এই বাড়ির সাথে জড়িত। সেদিন দুপুরে আমি একা ঘরে ছিলাম। হঠাৎ আয়নার ভিতর আবার সেই পরিচিত মুখ দেখতে পেলাম। বৌমা, ডরো না, কি শ্বশুর মশাইয়ের কণ্ঠ স্পষ্ট শুনতে পেলাম। আমি সাহস করে আয়নার কাছে গেলাম। বাবা, আপনি? হ্যাঁ, আমি। আমার কিছু কথা ছিল তোমাদের সাথে গি। কি কথা? এই বাড়িতে একটা গুপ্তধন লুকিয়ে আছে। আমি মরার আগে সেটা নিয়ে কথা বলতে পারিনি গি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কোথায়? আয়নার পিছনে। দেয়ালে একটা গোপন কুঠুরি আছে গি। আমি আয়নাটা সরানোর চেষ্টা করলাম। কিন্তু সেটা খুব ভারী। রিয়াদ, আমি ছেলেকে ডাকলাম। রিয়াদ এসে আমাকে সাহায্য করল। আমরা দুজনে মিলে আয়নাটা সরালাম। দেয়ালে সত্যিই একটা ছোট দরজা ছিল। দরজাটা খুলে ভিতরে তাকালাম। একটা পুরনো কাঠের বাক্স। বাক্সটা খুলে দেখি ভিতরে অনেক গহনা, পুরনো টাকা আর কিছু দলিল দস্তাবেজ আছে। মা, এত সোনা! রিয়াদ অবাক হয়ে বলল। আমি দস্তাবেজগুলো দেখলাম। সেখানে ঢাকার বিভিন্ন এলাকায় জমির কাগজপত্র ছিল। আয়নার ভিতর আবার শ্বশুর মশাইয়ের কণ্ঠ শুনতে পেলাম। এইসব তোমাদের জন্য রেখে গেছি। আমার নাতিনাতনির ভবিষ্যতের জন্য। বাবা, আপনি কেন আগে বলেননি? বলতে গিয়েও পারিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম গু। সেদিন সন্ধ্যায় যখন শাহিন বাড়ি ফিরলেন, আমি তাকে সব কিছু জানালাম। তিনি প্রথমে বিশ্বাস করতে চাইলেন না। কিন্তু যখন গুপ্তধন দেখলেন তখন আর কিছু বলতে পারলেন না। বাবা সত্যিই আমাদের জন্য এত কিছু রেখে গেছেন, তিনি অবাক। সেই রাতে আয়নায় আর একবার শ্বশুর মশাইয়ের মুখ দেখা গেল। তিনি হাসছিলেন। এবার আমি শান্তিতে যেতে পারব। তোমরা সবাই ভালো থাকো গো। তারপর থেকে আর কখনো আয়নায় তার প্রতিচ্ছবি দেখা যায়নি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। গুপ্তধন খোঁজার সময় আমরা আরও একটা রহস্যের সম্মুখীন হলাম। বাক্সের একেবারে নিচে একটা পুরনো ডায়েরি পেলাম। সেটা আমার শ্বশুর মশাইয়ের লেখা। ডায়েরি খুলে পড়তে শুরু করলাম। প্রথম পাতাতেই লেখা, এই বাড়িতে শুধু আমিই নই, আরও অনেকের আত্মা বাস করে। এই আয়নার মধ্যে যুগ যুগ ধরে মানুষের স্মৃতি জমা হয়ে আছে গি। পরের পাতায় লেখা ছিল, আমার দাদাও এই আয়নার মাধ্যমে আমার সাথে কথা বলতেন। তিনি আমাকে সোনার খনির কথা বলেছিলেন গু। সোনার খনি! আমি অবাক হয়ে গেলাম। আমি আরও পড়তে লাগলাম।
লেখা ছিল, এই বাড়ির নিচে একটা প্রাচীন সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গ একটা পুরনো সোনার খনিতে গিয়ে মিশেছে। মোগল আমলে এখানে সোনার খনি ছিল। রিয়াদের চোখ চকচক করে উঠল। মা, তাহলে আমরা আরও ধনসম্পদ পেতে পারি। কিন্তু পরের লাইনটা পড়ে আমার গা শিউরে উঠল। কিন্তু সেই সুড়ঙ্গে যাওয়া খুবই বিপজ্জনক। সেখানে রয়েছে প্রাচীন অভিশাপের ভারগু। কী রকম অভিশাপ? শাহিন জিজ্ঞেস করলেন। আমি আরও পড়লাম, যারা লোভে পড়ে সেই সুড়ঙ্গে ঢুকেছে তারা আর ফিরে আসেনি। তাদের আত্মা সেই খনিতে বন্দী হয়ে গেছে। তাহলে আমরা সেখানে যাব না? গিয়ে আমি সিদ্ধান্ত নিলাম। কিন্তু রিয়াদের মন পড়ে গেছে। মা, একবার দেখে আসি না কেমন? না, একদম না। সেই রাতে আমার ঘুমে আরেকটা স্বপ্ন দেখলাম। শ্বশুর মশাই আমাকে বলছেন, বৌমা, রিয়াদকে সাবধানে রাখিও। সে কিন্তু সেই সুড়ঙ্গে যেতে চাইবে। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়াদের বিছানা খালি। আমি তাকে খুঁজতে শুরু করলাম। রিয়াদ কোথায়? আমি শাহিনকে জিজ্ঞেস করলাম। সে তো এখনো ঘুমিয়ে আছে মনে হয়। আমরা সবাই মিলে রিয়াদকে খুঁজতে লাগলাম। অবশেষে বাড়ির পিছনে একটা পুরনো কুশোর কাছে তাকে পেলাম। সে একটা দড়ি দিয়ে কুশোর ভিতরে নামার চেষ্টা করছে। রিয়াদ, তুই কি করছিস? আমি চিৎকার করলাম। মা, এই কুশোর ভিতর দিয়েই সুড়ঙ্গে যাওয়া যায়। আমি দাদুর ডায়েরিতে পড়েছি। আমরা তাকে টেনে তুললাম। তুই আর এসব নিয়ে ভাববি না, শাহিন কড়া গলায় বললেন। কিন্তু রিয়াদ হাল ছাড়ার পাত্র নয়। সেই দিন থেকে সে গোপনে সেই সুড়ঙ্গের খোঁজ নিতে শুরু করল। একদিন রাতে আমি দেখলাম রিয়াদ চুপি